আমৃত্যু ভালোবাসি তোকে। সিজন ১, পর্ব সংখ্যা ৫৫। লেখনীতে সালমা চৌধুরী। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মেঘের ঘুম ভাঙতেই দেখলো ফুপির নাম্বার থেকে ২টা কল। আরিফ আর জান্নাত আপুর নাম্বার থেকেও বেশ কয়েকটা কল আসছে। সেই সাথে আবিরের নাম্বার থেকে প্রায় ২ ঘন্টা আগে ৩ বার কল আসছে। আবিরের নাম্বারটা চোখে ভাসতে মেঘের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কানে বাজছে দুপুরের খাবার টেবিলের কথাগুলো, সেই সঙ্গে চোখের সামনে ভেসে উঠেছে বড় আব্বুর পায়ে ধরে ফুপিদের কান্নার দৃশ্য। মেঘ শুয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে আছে আর হাবিজাবি ভাবছে। বেশ কিছুক্ষণ পর শোয়া অবস্থায় ফুপিকে কল দিল। ফুপির সাথে কিছুক্ষণ কথা বলল। মনের অবস্থা ভালো না বলে বেশি কথা বললও না। আরও ঘন্টাখানেক চুপচাপ বেলকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে রইল। কি ভাবছে, কেন ভাবছে, তার সবটাই অজানা। এর মধ্যে দু একবার রুম থেকে বেরিয়ে বেলকনি পর্যন্ত গিয়েছে। কিন্তু বাড়ির পরিবেশ বেশ নীরব। কেউ কোথাও নেই। প্রতিদিনের মতো ড্রয়িং রুমে শুধু একটা বাল্ব জ্বলছে। ড্রয়িং রুম পেরিয়ে আবিরকে দেখতে যাওয়ার সাহস ছোট্ট মেঘের হচ্ছে না। তাই দুবারই রুমে ফিরে এসেছে। আবিরের নাম্বারে একবার কলও দিয়েছে। আবির কল রিসিভ করেনি। প্রায় ঘন্টাখানেক রুমে পায়চারি করার পর অবশেষে মেঘের বুকে সাহস নিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো। মেঘ ওপরে থাকাকালীন এত বছর আজ অবধি ভয়ে রাতের বেলায় নিচে নামেনি। পানিসহ প্রয়োজনীয় সব জিনিস সন্ধ্যার আগেই রুমে নিয়ে গেছে। আবিরকে দেখার জন্য মেঘ এত রাতে ভয়ে ভয়ে নিচে নামছে। রুমের দরজা ধাক্কা দিতে মৃদু আলোতে আবিরের ঘুমন্ত দৃঢ়তা ভেসে উঠল। মেঘ ধীর গতিতে রুমে প্রবেশ করল। নিস্তব্ধ আখিতে বেশ কিছু সময় আবিরকে পরখ করল। বৈদ্যুতিক পাখার বাতাসে আবিরের চুলগুলো উড়ছে। গাল ভর্তি দাড়িগুলো অনেকটাই বড় হয়ে গেছে। সেই সাথে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে শ্যামবর্ণের চেহারা তামাটে বর্ণ ধারণ করেছে। মেঘ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আচমকা বিছানার পাশে ধপ করে ফ্লোরে বসে পড়ল। মাঝরাতে নিস্তব্ধ পরিবেশে বাসার পাশের গাছের ডালে ২টা পাখির কিচিরমিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। অকস্মাৎ আবিরের ঘুম ভেঙে গেছে। অনুভব করে একজোড়া তুলতুলে হাত আবিরের এক হাত আঁকড়ে ধরে রেখেছে। আবিরের হাতের আঙুলগুলো কোমল গাল স্পর্শ করে রেখেছে। আবিরের অনুভূতিটা জানান দিচ্ছে আবিরের প্রেয়সী আবিরের হাতকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। সবই ঠিক ছিল, কিন্তু মেঘের হঠাৎ কান্না সবকিছু এলোমেলো করে দিয়েছে। প্রথম দিকে আস্তে ধীরে কাঁদলেও ধীরে ধীরে মেঘের নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মেঘের নিরবিচ্ছিন্ন কান্নায় চোখে বেয়ে গড়িয়ে পানি পড়তে মেঘের গালে রাখা আবিরের আঙুলগুলো ভিজে গেছে। মেঘের কান্নার শব্দে আবিরের বুকের ভেতর তোলপাড় চলছে। মাঝরাতে মেঘ কেন কাঁদছে? কেউ কিছু বলল কি না? আগে আবিরের কল কেন রিসিভ করলো না? সেই সব ভেবে আবির অস্থির হয়ে যাচ্ছে। এদিকে মেঘের কান্না থামার কোনো নাম নেই। মেঘের হাতে থাকা আবিরের আঙুলগুলো তীর তীর করে কাঁপছে। মেঘ কান্নার জন্য তা বুঝতে পারছে না। আবির কাতর স্বরে মনে মনে বলল, মেঘ, এভাবে প্লিজ তুই কাঁদিস না। তোকে কিভাবে বোঝাই? তুই কাঁদলে যে আমার ভেতরটা পুরো ছারখার হয়ে যায়। তুই জানিস না, তোর চোখ থেকে এক ফোঁটা পানি ঝরলে এই আবিরের হৃদয় থেকে কত ফোঁটার রক্ত ঝরে। তোর কান্না দেখলে খুন না করেও নিজেকে খুনি মনে হয়। তোর কাছে থেকেও আজ আমি বহু দূরে। তোকে ছোঁয়ার অধিকার থাকা সত্ত্বেও আজ আমি বড্ড অসহায়। মেঘ আপন মনে কেঁদেই চলেছে। মাঝরাতে আবির মেঘকে কি বলবে? মেঘকে ডাকলে মেঘ অস্বস্তিতে পড়ে যাবে। সেসব ভেবেই আবির মেঘকে ডাকার সাহস পাচ্ছে না। মেঘ কাঁদতে কাঁদতে আবিরের হাতের অধর ছুঁয়ে দিচ্ছে। পুনরায় গালে হাত চেপে ধরে ব্যগ্র কণ্ঠে বলল, আবির ভাই, আপনি আমার প্রাণ চঞ্চলের একমাত্র শখের পুরুষ। আমার হৃদয়ের একান্ত ব্যাকুলতা। চিত্ত চাঞ্চল্য নয়, বরং আমি আপনার প্রণয়ের পরিণীতা হতে চাই। মেঘের কান্নাজড়িত কণ্ঠে বলা এক একটা কথা শুনে আবিরের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে। ইচ্ছে করছে সব প্রতিকূলতা উপেক্ষা করে কাদম্বিনীর দু চোখের পানি মুছে মায়াবীর দু চোখে চোখ রেখে অনুরক্ত কণ্ঠে বলতে, মাহাদিবা খান মেঘ, আপনিও আমার অস্তিত্বের নিবদ্ধ একমাত্র শখের নারী। আমার আত্মাকে প্রশান্ত করার অনন্য পন্থা। পৃথিবীর সব নারীকে অবহেলা করতে পারলেও মাহাদিবাকে উপেক্ষা করার সাধ্যই এই আবিরের নেই। চিন্তা নেই ললনা, আপনি আমার প্রণয়ের একমাত্র পরিণীতা হবেন। শুধু সময়ের প্রতীক্ষা। মেঘ অতর্কিতে আবিরের হাত ছেড়ে নিরস্তজ আখিতে আবিরকে অপাদমস্তক পরক করে নিরাশ মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে। আবিরের অশ্রুর দৃষ্টিতে মেঘকে দেখছে, চোখে উপচে পড়া প্রশান্তি। মেঘ অতি সপ্তপর্ণে হাঁটছে, যেন কারো নজরে না পড়ে।
ড্রয়িং রুমের পার হয়ে দুটো সিঁড়ি উঠতেই পাশ থেকে ভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো। এত রাতে নিচে কি করছিস? মেঘ আঁতকে উঠে পাশ ফিরতে তাকাতেই দেখলো ইকবাল খান সোফার পাশে দাঁড়ানো। ভয় পেয়ে তড়িঘড়ি করে মেঘের জামার ওপর দিয়ে বুকে থুথু দিল। দাঁত দিয়ে জিভ কেটে নখ নামিয়ে মেঘ ধীর স্থির কণ্ঠে আমতা আমতা করে বলল, পানি খেতে আসছিলাম। ইকবাল খান গুরুভার কণ্ঠে বললেন, অনেক রাত হয়েছে, ঘুমাতে যায় এখন। মেঘ ঘাড় কাত করে আচ্ছা বলে গুটি গুটি পায়ে উপরে উঠে গেছে। সময় চলমান। মেঘ নিজের মতো ভার্সিটিতে যায়। বন্যার সাথে টুকিটাকি কথা বললেও মিনহাজ, তামিম, মিষ্টি কারো সঙ্গেই তেমন কথা বলে না। ওদের দেখলেই এড়িয়ে যায়। নিজের প্রতি তীব্র ক্ষোভ থেকেই মূলত মেঘের এই কাজ করা। তানভীরও নিজের কাজে ব্যস্ত। বাসায় ফিরে আবিরের সাথে টুকটাক কথা বলে খাওয়া দাওয়া করে ঘুমায়। দেখতে দেখতে ২১ দিন পেরিয়ে গেছে। আবিরের পা অনেকটাই ঠিক হয়ে গেছে। মোটামুটি হাঁটাচলাও করতে পারে। এর মধ্যে একদিন সন্ধ্যার দিকে শাকিল সাহেব আলী আহমদ খানকে কল দিয়েছেন আবিরের খোঁজ নেওয়ার জন্য। তাছাড়া ওনারা খুব শীঘ্রই আবিরকে দেখতে আসতে চাচ্ছেন। কিন্তু আবিরের রাগ দেখে আলী আহমদ খান ডিরেক্ট নিষেধ করে দিয়েছেন। আবির কিছুটা সুস্থ হওয়ার পরেই নিজের রুমে চলে আসছে। এতদিনের মধ্যে মেঘ আবিরকে দেখতে যতবারই আবিরের রুমে যায়, ততবারই মিম মেঘকে নিয়ে মজা করে। মিমের দুষ্টুমির জন্য এখন আবির রুমে একা থাকলেও মেঘ লজ্জায় রুমে যায় না। অনেক দিন ধরে ছাদে যাওয়া হয় না। গাছগুলোর তেমন যত্নও নেওয়া হয় না। মিম আর আদি মাঝে মাঝে গাছগুলোর পানি দেয়। আজ বিকেলের দিকে মেঘ আর মিম ছাদে গেছে। গাছগুলোর আগাছা পরিষ্কার করেছে আর দুই বোন নিজেদের মতো গল্প করছে। মিম মেঘকে উদ্দেশ্য করে বলল, আপু, সামনে ঈদ, তুমি ভাইয়াকে কিছু দিবা না? একটা পাঞ্জাবিতে হ্যান্ড প্রিন্ট করে দিব ভাবছিলাম। এটা তো খুব ভালো আইডিয়া। ডিজাইনের মাঝে তোমার নামটাও লিখে দিও। না না, এসব করা যাবে না। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তোমাকে বড় করে লিখতে বলছে কে? একদম ছোট ছোট অক্ষরে লিখবা। মানুষ কি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে নাকি? আমার ভয় লাগে। আবির ভাই দেখলে খুব বকা দিবেন। কে বকা দিবে? ভাইয়া? হ্যাঁ, ভাইয়া দিবে তোমাকে বকা? এটা আমাকে বিশ্বাস করতে হবে? শোনো আপু, আর যাই বলো, আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নেব। কিন্তু ভাইয়া তোমাকে বকবে এটা আমি জীবনেও বিশ্বাস করব না। মেঘ মুখ গোমড়া করে বলল, সত্যি উনি আমাকে বকা দেন। তুমি হয়তো খেয়াল করো না, তবে আমি খেয়াল করেছি। বাসার মধ্যে ভাইয়া একমাত্র তোমার সাথে কথা বলার সময় মাধুর্য মিশিয়ে মনোরম কণ্ঠে কথা বলে। তোমাকে দেখলে ভাইয়ার ঠোঁটে হাসি ফুটে ওঠে। বলেছে তোরে? আল্লাহ, বিশ্বাস করো না? তুমি আমাকে ভাইয়ার কথা বলেছো, পর থেকে আমি বিষয়টা গুরুত্ব দিয়ে খেয়াল করেছি। তোমার প্রতি ভাইয়ার অন্য লেভেলের টান আছে। ভাইয়াকে কিছু আনতে বললে ভাইয়া যতই ব্যস্ত থাকুক, তোমার কথা শোনা মাত্রই সব ব্যস্ততা সাইডে রেখে সাথে সাথেই নিয়ে আসে। মেঘ কপাল কুঁচকে বলল, ভাবের কথা বাদ দে। আমার ভাইয়ার এত কেয়ার তোমার কাছে ভাব মনে হয়? এমন করলে তোমাকে আমার ভাইয়ের বউ বানাবো না বলে দিলাম। আর বউ? বাসার আর আবির ভাইয়ের যে অবস্থা, আমার ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে বলে মনে হয় না। বললেই হলো, সত্যিকারের ভালোবাসা থাকলে পূর্ণতা পাবে ইনশাল্লাহ। এখন তোমাকে যা বলছি তা করো। ঈদে ভাইয়াকে একটা পাঞ্জাবি গিফট করে সেটাতে অবশ্যই তোমার নাম লেখা থাকবে। আগে আমাকে দেখিয়ে নিবা, বুঝছো? বুঝছি, কিন্তু পাঞ্জাবি কিনতে হবে তো। পাঞ্জাবির সাইজ জানি না, তাছাড়া পাঞ্জাবি কিনবো কিভাবে? ভাইয়াকে দেখেছিলাম নিচে গেছে। তুমি এখন ভাইয়ার রুমে যাও। ভাইয়ার পাঞ্জাবি থেকে সাইজটা দেখে আসো। আমি বাইরে পাহারা দিব। ভাইয়া আসলেই তোমাকে ডাকবো। পরে আম্মুকে নিয়ে শপিংয়ে গিয়ে পাঞ্জাবি কিনে নিয়ে আসবো। আচ্ছা চল। আবির নিচে সোফায় বসে কফি খাচ্ছে আর ল্যাপটপে কাজ করছে। ইকবাল খান পাশেই সোফায় বসে আবিরের সাথে অফিসের বিভিন্ন টপিক নিয়ে কথা বলছেন। মিম বেলকনিতে দাঁড়িয়ে আবিরের দিকে নজর রাখছে। মেঘ আবিরের রুমে ঢুকে ওয়ার্ড্রবের পাঞ্জাবি খুঁজছে। আবির কাজের ফাঁকে হঠাৎই ওপরে হালকা তাকাতে মিম থতমত খেয়ে পেছনে সরে গেছে। মিমের এমন কাণ্ডে আবির কপাল কুঁচকে সন্দেহ দৃষ্টিতে তাকালো। কিছু একটা ভেবে আবির বসা থেকে উঠে দাঁড়ালো। ইকবাল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, কোথায় যাচ্ছিস? আসছি একটু। তাড়াতাড়ি আসিস, কাজ শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসছি এক্ষুনি। আবির তড়িঘড়ি করে উপরে উঠেছে। আবিরের ভয়ে মিম আর নিচে দেখতেই পারেনি। আচমকা আবিরকে বেলকনিতে দেখে মিম আঁতকে উঠল। গলা থেকে আর কোনো কথা বের হচ্ছে না। মেঘকে ডাকতেও পারছে না। আবির বড় বড় কদমে এগিয়ে এসে ভারী কণ্ঠে শুধালো, এখানে কি করিস?
মিম এপাশ ওপাশ মাথা নেড়ে বুঝালো, কিছুই না। আবির ফের বলে উঠল, যা এখান থেকে। মিম বারবার পেছন ফিরে তাকাচ্ছে। আবিরের তপ্ত দৃষ্টির ভয়ে মেঘকে আর ডাকতেও পারছে না। আবির পুনরায় বলল, কি হলো? মিম মাথা নিচু করে দৌড়ে চলে গেছে। আবির রুমের দরজা চাপিয়ে নিচে গিয়েছিল। এখন দরজা কিছুটা খোলা দেখে অনুমান করতে পারছে রুমে কেউ আছে। আবির দরজা থেকে রুমে চোখ বুলালো। হঠাৎই আবিরের নজর স্থির হলো। মেঘ আবিরের রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে। আবির ভুরু কুঁচকে এগিয়ে গেল সেদিকে। বেলকনিতে মিম আর আবিরের কথোপকথন শুনে মেঘ তাড়াতাড়ি আবিরের রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে। আবির ভুরু কুঁচকে এগিয়ে গেল সেদিকে। বেলকনিতে আবির আর মিমের কথোপকথন শুনেই মেঘ তাড়াতাড়ি পাঞ্জাবি লুকিয়ে কি করবে বুঝতে না পেরে বারান্দায় চলে গেছে। আবির গুরুতর কণ্ঠে শুধালো, আমার রুমে কি করছিস? মেঘ নিশ্চুপ থেকে আবিরের পাশ কেটে চলে যেতে নিল। আবির আবারও প্রশ্ন করল, আমার রুমে কেন আসছিলি, তাও আবার পাহারাদার রেখে? মেঘ ভয়ে ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, এমনি আসছিলাম। মেঘ চলে যেতে নিলে আবির মেঘের হাত চেপে ধরে। মেঘ আতঙ্কিত নয়নে তাকিয়ে বলল, ছাড়ুন, যাব। রুমে কেন আসছিলি সেটা বল, তাহলে ছেড়ে দেব। মেঘ আমতা আমতা করে বলল, আপনার রুমে আসা কি নিষেধ? নিষেধ কেন হবে? তোর যখন ইচ্ছে রুমে আসবি, কিন্তু পাহারাদার কেন বাইরে থাকবে? কি করতে আসছিলি বল। চুরি করতে আসছিলাম, হয়েছে? আবির অন্যমনস্ক হয়ে বলল, আর কি চুরি করার বাকি আছে? মানে? আবির মেঘের হাত ছেড়ে মুচকি হেসে বলল, আমার রুমে কি এমন জিনিস আছে যা তোর চুরি করতে নিতে হবে? তোর যা লাগবে নিয়ে যা। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, সম্পূর্ণ আপনিটাকেই আমার লাগবে। কিভাবে নিব বলুন। আবির কিঞ্চিত হেসে বলল, কি হলো, কিছু খুঁজে পাচ্ছিস না? মেঘ কপাল গুটিয়ে রিনিঝিনি হেসে আবিরের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমি যা নিতে চাই তা আপনাকে দেখিয়ে নিতে পারবো না। আবির চোখ বড় করে সম্পূর্ণ রুমে নজর বুলিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, তাহলে কি আমি ঘুমালে নিতে পারবি? মেঘ ছোট্ট করে ভেংচি কেটে বিড়বিড় করতে করতে চলে যাচ্ছে। আবির ঠোঁট কামড়ে হাসছে। মেঘ দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। কয়েক পা পিছিয়ে দরজার পাশে দেওয়ালে তাকালো। দেওয়ালে একটা হাতের ছাপ দেখে মেঘের নজর স্থির হলো। সরু নেত্রে খেয়াল করলো। হঠাৎই মনে পড়ে গেল ২-৩ মাস আগে রুমে রং করার ঘটনা। ভেজা রঙের মেঘের হাতের ছাপ পড়েছিল। সেই ছাপ শুকিয়েছে বহুদিন আগেই। দরজার আড়ালে ছিল বলে আজ পর্যন্ত মেঘের চোখে পড়েনি। আজ দরজাটা চাপানো ছিল বিধায় মেঘের নজর আটকেছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই দাগটাতে রং করাননি কেন? মেঘের কণ্ঠে আবির পেছন ফিরে তাকিয়েছে। মেঘের দৃষ্টি খেয়াল করে নিজেও সেদিকে তাকালো। আবির মুখের ভঙ্গি স্বাভাবিক রেখে বলল, লোকের কি খেয়ে কাজ নেই, তুই নষ্ট করবে আর তারা বারবার রং করবে? বারবার করবে কেন? একবারই তো নষ্ট করেছি, তাও আবার পড়ে গেছিলাম বলে। আবির উদাস কণ্ঠে বলল, বেরঙিন জীবনে রুমের রং করে আর কি হবে? মেঘ প্রখর নেত্রে আবিরের দিকে তাকিয়ে অকস্মাৎ বলে উঠল, আমার কাছে রং আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। হাতের ছাপ মুছে সুন্দর করে ডিজাইন করে দেব। আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল, যেভাবে রুমে আসছিলি সেভাবে বেরিয়ে যা। আমার রুমে যেমন আছে তেমনই থাকবে, মাতব্বারি করে নষ্ট করতে হবে না। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে মৃদু স্বরে বলল, বিশ্বাস করুন, নষ্ট করব না, সুন্দর লাগবে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, মেঘ, কথা বললে কথা শুনবি না? শুনবো। তাহলে যা এখান থেকে। আমার অনুমতি ব্যতীত আমার রুমের কোনো জিনিস যদি এদিক সেদিক হয়, সেই কাজ যেই করুক করে থাকুক না কেন, তার দায়ভার কিন্তু তোর হবে। সো বি কেয়ারফুল। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিচে থেকে ইকবাল খান আবিরকে ডাকছেন। আবির এগিয়ে গিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে অনুগ্রহ কণ্ঠে বলল, সারা রাত ভাবেন, আগামীকাল আমার রুমের ২টা দেওয়ালে আপনাকে ডিজাইন করে দিতে হবে। ডিজাইন ভালো না হলে কি? সেটা না হয় কালকেই বুঝাবো। আবির রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ দেওয়ালে হাত দিয়ে ছাপের দিকে একবার তাকালো। আবার পাশে দুটো দেওয়ালের দিকে তাকিয়ে দেখলো। অতঃপর তারপর রুম থেকে বেরিয়ে সোজা মিমের রুমে ঢুকলো। মিম বিছানায় বসে চোখ বন্ধ করে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলতেছে। মেঘ মিমকে আলতো চাপ্পড় মেরে বলল, আমাকে বিপদে ফেলে নিজে চলে এসে বাঁচাও বাঁচাও করছিস? লজ্জা লাগে না তোর? লজ্জার যেমন বয়স নাই, তেমনি মায়ের খাওয়ারও বয়স নাই। ভাইয়া যেভাবে তাকাইছিল, ভয়ে আমার গলা শুকিয়ে গেছিল। তোমাকে কিভাবে ডাকবো?
কথায় আছে না, যান বাঁচানো ফরজ। মেঘ রাগী ভাব নিয়ে বলল, তুই বিপদে পড়লে আমিও বলবো, যান বাঁচানো ফরজ। মিম আহ্লাদি কণ্ঠে বলল, আপু সরি। মেঘ ভেংচি কেটে চলে গেছে। মিম পেছনে আপু আপু ডাকছে। আলী আহমদ খান ফজরের নামাজ পড়ে বাসায় এসে পড়েছেন। সোফায় হেলান দিয়ে চুপচাপ বসে আছেন। সচরাচর নামাজ শেষে ঘন্টাখানেক হাঁটাহাঁটি করে তারপর বাসায় ফিরেন। তবে আজ শরীরটা বেশ খারাপ লাগছিল, তাই হাঁটতে যাননি। আবির বাসায় ফিরে আব্বুর সাথে একটু কথা বলে নিজের রুমে চলে গেছে। আবিরের পা মোটামুটি ঠিক হলেও শরীর এখনো বেশ দুর্বল। এই জন্য আলী আহমদ খান আবিরকে অফিসে যেতে দেন না। বাসায় থেকে যতটা সম্ভব কাজ করে, বাকি সব কাজ ইকবাল খান সামলান। ইদানিং আবিরের ঘুম ভাঙার পরই মেঘের যত্ন শুরু হয়। পা ঠিক হওয়ার পর থেকে আবির নামাজ পড়তে মসজিদে যায়। নামাজ শেষ করে ফিরতেই টেবিলের ওপর কফি নিয়ে ইউনিক স্টাইলে ইউনিক কিছু নাস্তা সাজানো থাকে। মেঘ তাহাজ্জুদের নামাজ শেষ করে রান্না করতে যায়। আবির আর নিজের জন্য অল্প স্বল্প নাস্তা রেডি করে নিজের রুমে লুকিয়ে রাখে। আবির নামাজে গেলে চুপি চুপি আবিরের রুমে নাস্তা রেখে নিজের রুমে চলে আসে। আবির সব বুঝতে পেরেও মেঘকে কিছু বলে না। অবশ্য কিছু বলতেও ইচ্ছে করে না। আবির তার কাদম্বিনীর অতিরিক্ত যত্নকে দিনকে দিন মেঘের প্রতি এতটা আসক্ত হয়ে পড়েছে, যা কোনোভাবেই আটকাতে পারছে না। নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। আবির অ্যাক্সিডেন্ট করার পর থেকে আবিরের প্রতি মেঘের দায়িত্ববোধ কয়েক গুণ বেড়ে গেছে। সেই সাথে বুদ্ধিও বেড়েছে। এখন আর আগের মতো বাসার মানুষদের সামনে পাগলামি করে না। আবির কিছু বললে একেবারেই মেনে নেয়, মুখের ওপর প্রশ্নও করে না। আবির প্রতিদিনের মতো আজও রুমে এসে টেবিলে নাস্তা রাখা দেখে নিঃশব্দে হাসল। নাস্তা শেষ করে আবারও ঘুমিয়ে পড়ল। মেঘও নিজের রুমে নাস্তা করে পড়তে বসেছে। নিচে আলী আহমদ খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন। মালিহা খান কয়েকবার জিজ্ঞেস করেছেন কোনো সমস্যা কিনা, কিন্তু উনি কিছুই বলেননি। অনেকক্ষণ পর ইকবাল খান বাজার নিয়ে বাসায় ফিরেছেন। ভাইজানকে মনমরা হয়ে সোফায় এভাবে বসে থাকতে দেখে ইকবাল খানও সোফায় গিয়ে বসলেন। শান্ত স্বরে শুধালেন, ভাইজান, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না, তেমন কিছু না। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে টেনশন করছো। আমায় বলো। কি বলবো বল। আবিরের ছন্নছাড়া আচরণগুলো আমাকে খুব ভাবাচ্ছে। নিজের মতো ব্যবসা করতে চাইছিল, সেখানে আমি জোর করেও ওকে আমাদেরকে ব্যবসায় জড়িয়েছি। আদতেও ওর মনে কি চলছে তাও বুঝতে পারছি না। ভেবেছিলাম ওকে বিয়ে করাতে পারলে দুশ্চিন্তাটা অনেকটা কমে যাবে, কিন্তু ও বিয়েও করবে না বলে দিল। একমাত্র ছেলে, এত বছর দূরে ছিল, বাসায় ফেরার পর যেন দূরত্ব আরো বেড়ে গেছে। আবিরকে কিছু বলতেও পারি না, আর বলার আগেই ওর মা কান্নাকাটি শুরু করে দেয়। ইকবাল খান মলিন কণ্ঠে বললেন, ভাইজান, তুমি শুধু শুধু টেনশন করছো। দরকার হলে আমি আবিরের সাথে কথা বলবো। আপাতত কিছু বলার প্রয়োজন নেই। কিছুদিন আবিরকে ওর মতো করেই থাকতে দে। দেখ ওর মতিগতি বদলায় কিনা। ইকবাল খান মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইলেন। দুই ভাইয়ের মুখে কোনো কথা নেই। ইকবাল খান গলা খেকিয়ে হঠাৎ বলে উঠলেন, ভাইজান, একটা কথা জিজ্ঞেস করি? হুম, বল। আফাকে তুমি কি সত্যিই মন থেকে মেনে নিয়েছো, নাকি মনের ভেতর এখনো ক্ষোভ রয়েই গেছে? মন থেকে না মানলে আমার বাড়িতে ঢোকার অনুমতি কোনোদিনও দিতাম না, এটা মাথায় রাখিস। কিন্তু কিন্তু কি? মাত্র 2 দিনের সাক্ষাতে আপুদের বাসাতে দাওয়াত দিলে, এত সহজ সবটা মানিয়ে নিলে, বিষয়টা সত্যি অবাক করছে আমায়। আলী আহমদ খান অনচ্ছ হেসে বললেন, তোদের চোখে বিষয়টা 2 দিনের ঘটনা হলেও আমার কাছে প্রায় 8-10 বছর যাবৎ চলমান একটা ঘটনা। মানে? মাহমুদার বিয়ের পর থেকে 15-20 বছরের মতো আমি ওর নামটা সহ্যও করতে পারিনি। কত রাত ওদের ওপর রাগ করে না খেয়ে ঘুমিয়েছি তার হিসাব নেই। আগে প্রতি বছর ঈদে বা অন্যান্য সময় বেড়ানোর জন্য প্রায়ই গ্রামে যেতাম। কিন্তু ওই ঘটনার পর থেকে গ্রামে গেলে আমার পরিবারের নামে আজে বাজে কথা শুনতে হতো। তার জন্য বাধ্য হয়ে গ্রামের সাথে যোগাযোগ পুরো বন্ধ করে দিয়েছিলাম। নিজের সাজানো সংসারকে বাঁচাতে বাধ্য হয়ে সব ছেড়েছিলাম। এমনকি ঈদেও বাড়িতে পা দেয়নি। সময় আর বয়সের সাথে সাথে অনেক কিছু বদলাতে শুরু করে, কিন্তু আমি আমার নীতি থেকে সরতে পারিনি। হঠাৎ একদিন একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। কথা বলে জানতে পারি সে আমাদের গ্রামের মেম্বারের ছোট ভাই মাইদুল। পড়াশোনা শেষে যশোরের চাকরি পোস্টিং হওয়ায় সেখানে যাই। ওইখানে মাহমুদাদের দেখে আমার ফোন নাম্বার সংগ্রহ করে সে আমায় ফোন দিয়ে জানিয়েছে। আমি সেই দিন আমার আবেগ নিয়ন্ত্রণ করে রাখতে পারিনি। ওর নামটা শুনে মুখের ওপর কল কাটতে পারিনি। বোনের প্রতি দুর্বলতায় মাইদুলের বলা সব কথাই শুনেছিলাম।
তারপর থেকে মাইদুল মাঝে মধ্যে কল দিয়ে মাহমুদাদের খোঁজ খবর জানাতো। কখনো কখনো আমিও কল দিতাম। ওদের ঢাকায় আসার খবরও আমি আগেই পেয়েছিলাম। এ- এমনকি আমি মাহমুদা আর ওর মেয়ে আইরিনকে আমি আগেও ২-৩ বার দেখেছি। এতদিন আমাদেরকে কিছু জানাওনি কেন? কিভাবে জানাতাম? আরে কি বা জানাতাম? তুমি আপাকে সত্যিই মাফ করেছো? যেদিন শুনেছিলাম ওর হাজবেন্ড হার্ট অ্যাটাক করেছে, সেই দিন আমি ওদের মাফ করে দিয়েছিলাম। কিন্তু নিজের নীতি থেকে নড়তে পারিনি। মনের ওপর যে শক্ত আবরণটা পড়েছিল, সেটাকেও সরাতে পারিনি। নিজের জেদ আর আক্রোশ নিজেই বন্দী হয়েছিলাম। তারপর হঠাৎ যখন মাহমুদা আর জান্নাতকে দেখলাম, আর মাহমুদা আমায় ভাইজান বলে ডাকলো, ওর ডাকে সেই দিন মনে হয়েছিল আমার বুকের ওপর থেকে ২৮ বছর যাবৎ জমা বিশাল আকৃতির পাথরটা যেন মুহূর্তেই বিলুপ্ত হয়ে গেছে। ইচ্ছে হয়েছিল ছোটবেলার মতোই সব ভুলে বোনকে কাছে টেনে নিতে, কিন্তু আমি পারিনি। আমার মন সায় দিলেও আমার হাত পা তাতে সায় দেয়নি। তারপর থেকে তোর ভাবি আর আবির মোজাম্মেল আমাকে অনেক বুঝিয়েছে, তাই সবকিছু ভুলে ওদের ডাকার সিদ্ধান্ত নিয়েছি। বাঁচবো আর কতদিন? রক্তের সম্পর্ক ছিন্ন করে মরেও শান্তি পেতাম না। ইকবাল খান নিস্তব্ধ হয়ে বসে আছেন। কিছু বলার ভাষা নেই ওনার। বোনের প্রতি বড় দুই ভাইয়ের মতো ইকবাল খানের ভালোবাসাও প্রবল ছিল। মাহমুদা খান আর ইকবাল খান মোটামুটি সমবয়সী ছিল বিধায় দুজনের সম্পর্কটাও বেশ মজবুত ছিল। মাহমুদা খান ছাড়া বড় হওয়ায় ইকবাল খান হঠাৎই বোনকে হারিয়ে এলোমেলো হয়ে উঠেছিলেন। তার পরপর মাকে হারিয়েছিলেন। সব মিলিয়ে ইকবাল খানের জীবনটা বদলে গেল, অনেকটা ছন্নছাড়াই ছিল। এরপর থেকে বড় দুই ভাইয়ের শাসনে বড় হয়েছেন। ভাইদের কথা মতো ব্যবসার কাজে রাজশাহী থাকতে শুরু করেন। আর সেখানে থাকায় বাসার মালিকের মেয়ের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে, যার পরিণতি হয়েছিল কোনোদিন রাজশাহী বিভাগে পা রাখতে না পারা। সংসারের মায়াজালে আটকে গিয়ে রাজশাহীর রমণীকে ভুলতে পারলেও বোনের প্রতি দুর্বলতা আটকাতে পারেনি। ডুকরে কেঁদেছে বহু রাত। সকালের খাবার খেয়ে তিন ভাই অফিসে চলে গেছে। মোজাম্মেল খান আবিরকে অফিসে যেতে বলেছিলেন, কিন্তু আবির আজ ইচ্ছে করে অফিসে যায়নি। আবির রুমে না থাকলে মেঘ আবিরের সব জিনিসপত্র ঘাটাঘাটি করতে পারে। সেই ভেবেই আবির কোথাও যায়নি। প্রায় 11:30 নাগাদ মেঘ আবিরের রুমে আসছে। আবির রংসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম আগে আনিয়ে রেখেছিল। মেঘ মিষ্টি কণ্ঠে শুধালো, এখন আর্ট করব? তো যখন ইচ্ছে করতে পারিস, আমার কোনো সমস্যা নেই। আমার পছন্দের ডিজাইন এঁকে দেব? অবশ্যই। মেঘ নেট থেকে দেখে কয়েকটি সুন্দর ডিজাইন আগে থেকেই বের করে রেখেছিল। সেগুলোর একটাই এখন করতেছে। মেঘের পরনে সুতি কাপড়ের থ্রি পিস, গলায় ওড়নাটা দুপাশে দিয়ে সামনের দিকে রেখেছে। ঘন কালো লম্বা চুলগুলো আজ আগে থেকে সামলে এসেছে। চুলগুলো পেঁচিয়ে কাঁকড়া দিয়ে আটকে নিয়েছে। মেঘের ঘাড় উন্মুক্ত। ছোট্ট ছোট্ট চুলগুলো ঘাড়ের ওপর পড়ে আছে। আবির ল্যাপটপে কাজ করছে আর মাঝে মাঝে মেঘের দিকে তাকাচ্ছে। মেঘ সরাসরি না দেখলেও আবিরের নজর ঠিকই সে বুঝতে পারছে। অস্বস্তিতে বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেছে। নাকের ডগায়, কপালে, থুতনির ওপর ঘাম জমে একাকার অবস্থা হয়ে গেছে। হঠাৎ আবিরের ফোনে কল বেজে উঠল। আবির যথারীতি ফোন কানে নিয়ে বেরিয়ে গেছে। আবির বের হতে মেঘ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আবির রুমে নেই দেখে মেঘের কাজের গতি বাড়াচ্ছে। তাড়াতাড়ি ডিজাইন শেষ করতে পারলে পালাতে বাঁচতে পারবে। আচমকা মিম দরজায় এসে দাঁড়িয়ে কাশতে শুরু করলো। মেঘ বুঝতে পেরেও পেছন ফিরে তাকালো না। মিম রুমে না ঢুকে দরজায় দাঁড়িয়ে কেসেই যাচ্ছে। মুহূর্তে মেঘের চোয়াল শক্ত হয়ে গেছে। মিমের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে হুংকার দিল, আজকে আমায় জানালে তোর খবর আছে। মেঘের ধমক খেয়ে মিমের ঠোঁট ভেঙে আসছে। মিম ব্যগ্র কণ্ঠে বলল, সরি আপু, আমি তোমাকে জ্বালাতে আসিনি, শুধু দেখতে আসছিলাম কোন ডিজাইনটা করতেছো। মেঘ শীতল কণ্ঠে বলল, ভেতরে এসে দেখে যা কোনটা করছি। সঙ্গে সঙ্গে মিমের মুখে হাসি ফুটল। ছুটে গেল রুমের ভেতরে। মিমের উত্তেজনা দেখে মেঘ গম্ভীর কণ্ঠে বলল, দেখিস রুমের কোনো জিনিস নষ্ট করিস না যেন। মিম সম্পূর্ণ রুমে চোখ বুলিয়ে আমোদে কণ্ঠে বলল, ও মা, এখন থেকে ভাইয়ের রুমের দায়িত্ব নিয়ে নিয়েছো? মেঘ মুচকি হেসে বলল, আমি দায়িত্ব নিব না তো কে নিবে? মিম হেসে বলল, আমিও সেটাই বলি, মণিমুক্তা তো আর দায়িত্ব নিতে পারবে না। মেঘ কপাল কুঁচকে ভারী কণ্ঠে শুধালো, মণিমুক্তাকে? মিম হাসতে হাসতে বিছানার পাশে বসে পড়েছে। মিমের হাসি দেখে মেঘের চোখ আরো সরু হয়ে গেছে। কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে তাকিয়ে আছে। মিমের ঠোঁটে হাসি রেখে বলল, ধরো তোমার মেঘ চেঁচিয়ে উঠে বলল,
মিম! মিম দৌড়ে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ রাগে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে পুনরায় কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পর মিম আবার আসছে। বিছানার পাশে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে ডাকলো, আপু, আবার কি হয়েছে? তোমাকে দেখতে আসছি। কেন? আমার কি রূপ বের হইছে? তোমার এই রূপের আগুনে ভাইয়া এমনিতেই পাগল হয়ে গেছে। এর চেয়ে বেশি রূপ যদি বের হয় তাহলে ভাইয়া আর সহ্য করতে পারবে না। মিম, তোর মুখটা বন্ধ রাখবি? উনি যদি এসব কথা শুনতে পায় তোকে আর আমাকে দুইটাকে আধমরা করে ফেলবে। তোমার উনি নিচে বসে বসে প্রেম করতেছে, এখন আসবে না। কার সাথে প্রেম? হবে তোমার চেয়েও সুন্দরী কেউ। মেঘ রাগে গজগজ করতে করতে বলল, তুই যাবি এখান থেকে? মিম বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে গেছে। মৃদু বাতাসে মেঘের সামনের দিকে ছোট চুলগুলো এলোমেলো হয়ে গেছে। চোখ মুখ ঝাপটে পড়ছে। মেঘের দু হাতে রং ভরে আছে, তাই ঠিক করতে পারছে না। মিমের সাথে কথা বলতে বলতে মেঘের হাতের কবজি দিয়ে চুলগুলো ঠিক করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বাধ্য হয়ে পুনরায় ডাকলো, মিম! ততক্ষণে মিম বেরিয়ে গেছে। বেলকনিতে আবিরকে আসতে দেখে মিম দ্রুত পাশ কাটিয়ে রুমে চলে গেছে। মেঘ উচ্চস্বরে মিমকে ডাকছে। মেঘ যে দেওয়ালে ডিজাইন করছে সেটা থেকে দরজা সম্পূর্ণ বিপরীতে অবস্থিত। রুমে হঠাৎ কারো অস্তিত্ব বুঝতে পেরে মেঘ বলিষ্ঠ কণ্ঠে বলল, এতক্ষণ ধরে ডাকছি, আসছিলি না কেন? আমার চুলগুলো ঠিক করে দিয়ে যা। আবির বিছানার উপরে ফোন রেখে মেঘের কাছে এগিয়ে গেল। মেঘের কাছাকাছি এসে স্বাভাবিক কণ্ঠে বলল, এদিকে ঘুর। আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে উঠে পেছনে ঘুরল। মেঘ পেছনে ঘুরতে আবিরের ঘনিষ্ঠতা অনুভব করল। আবির ঠিক মেঘের সম্মুখে দাঁড়ানো, মাঝখানে কেবল কয়েক ইঞ্চি গ্যাপ। আবিরের গা থেকে আসা তীব্র গন্ধে মেঘের মাতাল হওয়ার অবস্থা। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলাতে মেঘ ঢোক গিলে উষ্ণর কণ্ঠে বলল, সরি, আমি ভেবেছিলাম মিম আসছে। আবির নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? আমি ঠিক করে দিতে পারি না? মেঘের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে। বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। মস্তিষ্কের নিউরনে অনুরণ হচ্ছে। শ্বাসনালীতে তুফান, গলা শুকিয়ে কাঠ। উত্তর দেওয়ার মতো অবস্থা নেই। জানালা দিয়ে আসা আনর্ম প্রবণে মেঘের ছোট বড় চুলগুলো দুলল বাতাসে। দু একটা চোখে লাগতেই মেঘ চোখ বন্ধ করে ফেলল। চোখ বন্ধ রেখে মেঘ চুল সরানোর জন্য রঙের রাঙানো হাত তুলল। আবির সহসায় মেঘের হাতের কবজি ধরে থামিয়ে দিল। আবিরের স্পর্শে মেঘ আবারও চমকে ওঠে। মেঘ হতভম্ব হয়ে তাকালো। কয়েক মুহূর্ত নিগাড় দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মেঘের এক হাত আবিরের হাতে বন্দি। বাতাসের হাত থেকে চোখকে বাঁচাতে মেঘ এবার অন্য হাত তুলে নিল। মেঘের আগে আবির নিজে অন্য হাত দিয়ে মেঘের কপালে দু আঙুল ছুঁয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে কানে গুজে দিতে লাগলো। আবিরের অনমনীয় হাতের স্পর্শে মেঘের ভেতরটা ছটফট করছে। আবেশে মেঘের দু চোখ বন্ধ হয়ে গেছে। আবির খুব যত্ন সহকারে ২-৩ বার চুল সরানোর চেষ্টা করলো। মেঘ নিজেকে সামনে আচমকা চোখ মেলালো। নিজের মনের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে উচ্চস্বরে বলল, ছাড়ুন আমায়। আবির গম্ভীর কণ্ঠে বলল, ছাড়তেই যখন বলবি তবে এত আকৃষ্ট করিস কেন আমায়? আবিরের কথা শুনে মেঘ বিপুল চোখে তাকালো। আবিরের বিশ্রান্ত চাহনিতে মেঘের অনুভূতি আকাশ জুড়ে প্রজাপতিরা ডানা মেলে উড়তে শুরু করেছে। মেঘের আদলে লেপ্টে আছে প্রমত্ততা। মনের অনুরাগের সুর বাজছে। মেঘের বয়সন্ধির প্রথম প্রেম আবির ভাই। সে আবির ভাইয়ের ঘনিষ্ঠতা উন্মাদ করে তুলেছে মেঘকে। আবিরের বলিষ্ঠ ব্যক্তিত্ব বহুদিন আগেই মেঘের মনকে দুর্বল করেছিল। আবির ভাই নামক অসুখ বাসা বেঁধেছিল ছোট্ট মেঘের মনে। যে অসুখ সারানোর ঔষধ আজও আবিষ্কৃত হয়নি। আবিরের নীরের দৃষ্টি মেঘকে দেখেই যাচ্ছে। মেঘও বৃহৎ আখিতে তাকিয়ে আছে আবিরের চোখের দিকে। কারো মুখে কোনো শব্দ নেই। মেঘ ঘোরের মধ্যে থেকে অকস্মাৎ পেছন ফিরে চলে যাচ্ছে। ২ থেকে ৩ কদম পেছাতে আবিরের হাতে থাকা মেঘের হাতটা টান পড়ে। অমনি আবিরের মনোযোগে বিঘ্ন ঘটে। দেওয়াল ভর্তি ভেজা রং। মেঘ বেখেয়ালিভাবে পেছাচ্ছে দেখে আবির মেঘের হাতের কবজি ধরে টান দিতে মেঘের ছোট্ট দেহটা আবিরের পেট আর বুকের মাঝামাঝি অবস্থানে ধাক্কা লাগে। আচমকা আক্রমণে মেঘের গা কেঁপে উঠল। মেঘের দৃষ্টি আবিরের বুকের দিকে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল, কারো প্রণয়ের পরিণীতা হতে চাইলে তার অনুষঙ্গের নিগারও সহ্য করতে প্রবলতা থাকতে হবে। অনারম্ভে কাঙ্ক্ষিত অভিলাষ অপূর্ণ থেকে যাবে। মেঘ কোনোভাবে ধাতস্থ হতে পারছে না। হতবিহ্বলতায় মেঘের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। মেঘের মনে একটা প্রশ্ন আচমকা আঘাত হানল।
ওই দিন রাতে কি আবির ভাই সজাগ ছিল? তবে কি আমার সব কথা শুনে ফেলেছেন? লজ্জায় মেঘের চিবুক নেমে গেছে। আহত দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের হাতে বন্দি নিজের হাতটার দিকে। নিজেকে বাঁচানোর জন্য কোনো উপায় নেই। দিশেহারা হয়ে আবিরের কাছ থেকে কিছুটা পিছিয়ে আসলো। আচমকা আবির মেঘের হাত ছেড়ে তড়িৎ বেগে মেঘের কোমল অনিজু কোমর আঁকড়ে ধরল। অমনি মেঘের মেরুদণ্ড সোজা হয়ে গেছে। আবির এক টানে মেঘকে নিজের সঙ্গে মিশিয়ে ফেলল। মেঘ প্রখর নেত্রে তাকালো আবিরের দিকে। চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেছে। নিঃশ্বাস গলায় আটকে গেছে। আবিরের সম্মোহনী দৃষ্টিতে মেঘের মন তুষারের ন্যায় জমে আছে। প্রত্যাশিত ব্যক্তির অপ্রত্যাশিত স্পর্শ ভেঙে চুরে দিচ্ছে মেঘের পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটাকে। দীর্ঘ সময় পর মেঘ সর্বশক্তি দিয়ে নিজের ভেতরে আবদ্ধ নিঃশ্বাসটা ছাড়ল। মেঘের ধারালো চাহনির নিকট আবিরাজ বারংবার ধৃত হচ্ছে, তবুও মেঘের স্নিগ্ধ ধৃষ্টতা থেকে নজর সরাতে ব্যর্থ হচ্ছে। মেঘের শরীর মাত্রা অতিরিক্ত ঘামতে শুরু করেছে। মুহূর্তে সুতির জামা ভিজে গায়ের সঙ্গে লেপ্টে গেছে। মেঘের শরীরের তীব্র কম্পনে আবিরের হাতও কাঁপছে। ঘামের কারণে জামার ওপর দিয়ে আবিরের হাতের 5 আঙুল ভিজে গেছে। মেঘ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবির গভীর দৃষ্টিতে মেঘকে দেখছে আর ঠোঁট চেপে হাসছে। মেঘ ভুলে গেছে হাত ভর্তি রঙের কথা। মুখের ঘাম মুছতে হাই তুলতে আবির অন্য হাত দিয়ে মেঘের হাত স্পর্শ করলো। মেঘের হাতে লেগে থাকা ঘন রঙে আবিরের হাত ভরে গেছে। মেঘের দৃষ্টি সেদিকে পড়তে তাড়াতাড়ি হাত ছড়াতে চাইলো। ততক্ষণে আবিরের 5 আঙুল মেঘের আঙুলগুলো বন্দি হয়ে গেছে। মেঘ সুদীর্ঘ সময় নিয়ে শ্বাস ছেড়ে আর্তনাদ করে বলতে দিল, আমাকে আবির মেঘের হাত ছেড়ে এক আঙুলে মেঘের ঠোঁট স্পর্শ করেছে। মেঘ সহসা নিশ্চুপ হয়ে গেছে। আবিরের আঙুলের রং মেঘের ঠোঁটে লেগে গেছে। মৃদু বাতাসে মেঘের চুলগুলো হালকাভাবে উড়ছে। ভেতরের কম্পনে মেঘের সেদিকে খেয়াল নেই। আবির আলতো হাতে মেঘের চুলগুলো সরিয়ে দিচ্ছে। রঙের কারণে চুলগুলো একে একে রঙে আটকে গেছে। চুল সরাতে সরাতে আবিরের দৃষ্টি মেঘের গালে আটকালো। বাহির থেকে আসা আলোতে মেঘের গালটা অতিরিক্ত আদুরে দেখাচ্ছে। আবির নিজের মন আর হাত কোনোটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। না চাইতে রঙে রঙিন হতে মেঘের গাল ছুঁয়ে দিল। কয়েক মুহূর্ত গালে হাত রেখে ধীরে ধীরে হাত নামিয়ে গলার এক পাশের ঘাড়ে হাত ছুড়ালো। ভয়ঙ্কর পরিস্থিতিতে মেঘ নিস্তর হয়ে গেছে। আবিরের কর্মকাণ্ডে মেঘের সর্বশক্তি বিলীন হয়ে গেছে। মেঘের গালে আবিরের 5 আঙুলের ছাপ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবির মেঘের ঘাড়ে হাত রেখে কিছুটা নিচু হয়ে অন্য পাশে মেঘের ঘাড়ের কাছে মুখ এগিয়ে নিল। আবিরের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে দিচ্ছে মেঘের মসৃণ গ্রাবা। মেঘ দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আবিরের সুগভীর কণ্ঠস্বর ভেসে উঠল, এইটুকুতে এ অবস্থা হলে কিভাবে কি হবে? আবিরের নেশাক্ত কণ্ঠে বলা কথা মেঘের কর্ণপাত হলো না। আবিরের স্পর্শ আর নিঃশ্বাসে মেঘ পাথর বনে গেছে। আবির আবেশিত কণ্ঠে পুনরায় বলল, ম্যাম, নিজেকে সামলান, আমি কিন্তু আমাতে নেই। কোনো অনিষ্ট হলে আমি একা কলুষিত হব না, আপনাকে নিয়েই হব। আবিরের কথা মেঘের কানে ঢুকছে কিনা কে জানে। মেঘ বরফের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আবির মেঘকে ছেড়ে কিছুটা দূরে সরিয়ে দাঁড়িয়েছে। মেঘ তখনও পূর্বের জায়গায় দাঁড়ানো। দেখে বোঝাই যাচ্ছে নিজের সেন্সে নেই। আচমকা মেঘ পেছাতে শুরু করে। দেওয়ালে আটকানো পূর্বেই আবির এগিয়ে এসে মেঘের চুলের খোপায় ঠিক পেছনে দেওয়ালের এক হাত রাখলো, যেন মেঘের চুলে রং না লাগে। অন্য হাতে দেওয়াল ধরে নিজেকে আটকালো। মেঘ ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ আতঙ্কিত কণ্ঠে বলল, আমি রুমে যাব। আবির মিটিমিটি হেসে শুধালো, শরীর কি বেশি খারাপ লাগছে? মেঘ চিবুক নামিয়ে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ। আবির মনে মনে বিড়বিড় করল, কিছু করলামই না, এতে নাজেহাল অবস্থা। কিছু করলে তো আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। এই আবার আপনি আবিরের প্রণয়িনী হতে চান? মেঘ শীতল কণ্ঠে বলল, সরুন, আমি চলে যাব, রং পরে করে দিব। আবির মৃদু স্বরে বলল, আপনার ইচ্ছে। আচমকা বেলকনি থেকে তানভীর ডাকল, ভাইয়া আসবো? মেঘ তানভীরের কণ্ঠ শুনে থতমত খেয়ে উঠল। গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে আতঙ্কের ছাপ। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া আসছে, সরুন প্লিজ। আবির ভুরু কুঁচকে শক্ত কণ্ঠে বলল, তোর ভাইকে কি আমি ভয় পাই নাকি? আবির তানভীরকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বলল, না, ব্যস্ত আছি। তুমি যেগুলো আনতে বলেছিলে সেগুলো নিয়ে আসছি। তোর কাছে রাখ, পরে দেখে নিয়ে আসব। আমি আবার বেরিয়ে যাব, ফিরতে রাত হবে, তোমার রুমে রেখে যাই।
আবির বিরক্ত ভরা কণ্ঠে বলল, উফ, রেখে যা। মেঘ উপায় না পেয়ে আবিরের প্রশস্ত বুকে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। তানভীর বিছানায় কিছু কাগজ আর ২-৩টা বক্স রাখতে রাখতে বলল, তোমার। বলতেই মেঘকে অল্প বিস্তর চুপ করে গেল। কপাল গুটিয়ে আবিরের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে কানে হাত দিয়ে বিড়বিড় করে সরি বলল। আবির চোখে ইশারা করতে তৎক্ষণাৎ নিজের মাথা চেপে চাপড় মারতে মারতে বেরিয়ে যাচ্ছে। যেতে যেতে দরজাটাও চাপিয়ে রেখে গেছে। তানভীর নিজের কপাল চাপড়ে বেলকনিতে হাঁটছে আর বলছে, সি তানভীর সি, তুই এত নির্লজ্জ কেন? শুনো, আমি সিদ্ধান্ত নিছি আজকে থেকে একটা করে পর্বই ছাড়া হবে। কারণ অনেক বড় পর্ব ছাড়লে অনেকেরই সমস্যা হয়। দেখতে অনেকেই মানে বোরিং লাগে যায়। আর অনেক বড় পর্ব বলতে গেলেও আমার কেমন জানি হাঁপ লেগে যায়। আমি বলতে পারি না। মানে পড়ার মধ্যে অনেক ভুল হয়। আমি এটা খেয়াল করেছি। তাই সিদ্ধান্ত নিলাম একটা করেই পর্ব ছাড়ি। কেননা আস্তে, আস্তে শেষ হোক। শেষ হয়ে গেলে তো মোহ ফুরিয়ে যাবে। তখন আর চাইলেও প্রিয় প্রিয় চরিত্রদের আর শোনা হবে না। আস্তে, আস্তে সারি। যাতে আস্তে, আস্তে শেষ হয়। এবং অপেক্ষায় থাকি। এরপরে কি হবে? এরপরে আবির কি করলো? এরপরে মেঘ কি বলল? আদৌ কি তাদের মিলন হলো? সবকিছু আমরা আস্তে, আস্তে দেখি। এত তাড়াহুড়া করতে নেই। যাই হোক, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।